তোর বোনের বিয়েটা হোক, তুই চাস না ছায়া? ছায়ার গাল দুটো শক্ত করে চেপে ধরে নিজের দিকে ধরে দাঁতের দাঁত চেপে কথাগুলো বলছে নির্ঝর। ছায়ার চোখ গড়িয়ে অযোধ্যারায় পানি বয়ে যাচ্ছে। গালে যে যন্ত্রণা হচ্ছে তা নয়, এই মুহূর্তে সে যে পরিস্থিতিতে আছে সেটার জন্য নিজের উপর নিজের রাগ হচ্ছে ছায়ার। চাই। তাহলে রাজি কেন হচ্ছিস না আমার কথায়? মেজর আমি। ছায়ার কথা বলতে কষ্ট হচ্ছে দেখে নির্ঝর ছায়ার গাল দুটো ছেড়ে দেয়। নির্ঝর যখন গাল ছেড়ে দেয় ছায়া হাঁপ ছেড়ে নেয়। ফর্সা গাল দুটোতে নির্ঝরের শক্ত আঙুলের দাগ বসে গেছে। আমি কিভাবে রাজি হব মেজর? এটা সম্ভব? অবশ্যই সম্ভব। দ্রুত আমার সঙ্গে চল। আমি পারবো না মেজর। আব্বা আম্মা মরে যাবে কথা শুনলে। নির্ঝর এবার প্রচণ্ড রেগে গিয়ে ছায়ার চুলগুলো পিছন থেকে টেনে ধরে। কেন রে, এখন কেন বলছিস কষ্ট হচ্ছে? কিসের জন্য কষ্ট হচ্ছে? তুই তো এটাই চেয়েছিলি। তাহলে আমি কখন এগুলো চেয়েছি? আমি এভাবে কিছুই চাইনি। ছাড়ুন, আমায় লাগছে। ঠিক আছে, ছেড়ে দিয়েছি। আর আমি তোর বোন নোহার বিয়েটাও ভালো ব্যবস্থা করছি, সমস্যা নেই। নির্ঝর নিজের পকেট থেকে ফোন বের করতে গেলে ছায়া নির্ঝরের হাত ধরে বসে। এমনটা করবেন না প্লিজ। আমি এমনটাই করব। তুই আমার কথা শুনবি কিনা সেটা বল। আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে নোহা আপুর বিয়েটা ঠিক করে হতে দিবেন? হ্যাঁ, হতে দেব। ওদের বিয়েটা এত সময় হয়েছে তো, আমার জন্যই আটকে আছে। ভাইয়াকে কবুল বলতে বলে দিন। তুই যতক্ষণ না কবুল বলবি ততক্ষণ সবকিছু এভাবেই আটকে থাকবি। ছায়ার চোখের কাজল লেপটে গেছে কান্না করার কারণে। কিছুক্ষণের মাঝে দুজন আর্মি সোলজার একজন কাজীকে নিয়ে হাজির হয়। কাজী ওদের বিয়ে পড়িয়ে দেয়। ছায়া ফুপিয়ে ফুপিয়ে কবুল বলে। পৃথিবীর বুকে প্রথম নারী যে তার বিয়ের কবুলটা পর্যন্ত ফুপিয়ে ফুপিয়ে বলেছে। অতিরিক্ত কান্নার কারণে ছায়ার হেঁচকি উঠে গেছে। নির্ঝর কাউকে ইশারা করে। সেখানে উপস্থিত থাকা একজন মেয়ে সোলজার ভিতরে আসে। নির্ঝরের চোখেই যেন বলে দিচ্ছে পরবর্তী পদক্ষেপ কি। তাই মেয়েটা বেশি কথা না বলে ছায়াকে এক গ্লাস পানি দেয়। খেয়ে নিন ম্যাম। ছায়া মুখ সরিয়ে নেয়। হেঁচকি তুলতে তুলতেই বলে, খাবো না। স্যার ভীষণ রেগে যাবে। এই রাগে বাইরে থাকা সবাই ভস্ম হয়ে যাবে। ছায়া জানে এখন আর কিছু তার হাতে নেই, আর তার করারও কিছু নেই। শুধু শুধু নির্ঝরের রাগ বাড়াতে চায় না ছায়া। তাই মেয়েটার হাত থেকে পানি খেয়ে নেয়। মেয়েটা তাকে সুন্দর করে লাল রঙের একটা জামদানি শাড়ি পরিয়ে সাজিয়ে দেয়। তবে বিয়ের আগে কেন সাজানো হলো না? এখন কেনই বা নির্ঝর তার সাথে এমন করলো? মাথায় কিছু আসছে না ছায়ার। মেয়েটা ছায়াকে সাজিয়ে দিয়ে যাওয়ার পরে নির্ঝর ছায়ার হাত ধরে বেরিয়ে আসে। গাড়িতে বসে ড্রাইভারকে ইশারা করে গাড়ি চালাতে। গাড়ি চলছে আপন গতিতে। চলুন তবে এতক্ষণ যাদের নিয়ে গল্প চলছে তাদের পরিচয়টা জেনে আসি। নির্ঝর চৌধুরী বাবা মায়ের বড় সন্তান। মেজর সিনহা চৌধুরীর বড় সন্তান নির্ঝর চৌধুরী। বাবা মেজর ছিলেন, তবে কোনো এক অপারেশনে গিয়ে তার মৃত্যু হয়। নির্ঝর তার বাবাকে সর্বদা নিজে সুপারম্যান মনে করত। বাবার মৃত্যুর পর থেকেই নির্ঝর নিজেকে বাবার ওই জায়গাতে দেখতে চেয়েছিল এবং বাবার খুনিদের শাস্তি দিতে চেয়েছিল, যার কারণে নিজেও মেজর নির্ঝর চৌধুরীতে পরিণত হয়েছে সময়ের সাথে। নির্ঝর একজন 5 ফুট 11 ইঞ্চি লম্বা একজন হলুদ ফর্সাকরণের সুদর্শন পুরুষ। মেজর হওয়ার সুবাদে তার ফিটনেস দেখলে যে কোনো মেয়েই পটে যায়। তবে ছেলেটা বড্ড জেদি। জীবনে যা একবার বলেছে তাই করেছে। নির্ঝরের আছে একটা ছোট ভাই অয়ন চৌধুরী, আর আছে তাদের সবথেকে বড় বোন তিন্নি। তিন্নির একটা সমস্যা আছে, সে মা হতে পারবে না। তাই তার স্বামী আদনান তিন্নির সাথে নির্ঝরদের বাড়িতে থাকে। আদনানের পরিবার বলতে কেউ নেই। পেশায় সে একজন ডাক্তার। ডাক্তার হয়েও বইয়ের কোনো ট্রিটমেন্টই ঠিক করতে পারেননি। তাই বাধ্য হয়ে স্যারোগেসিতে একটা কন্যা সন্তান নেয় তারা। মা আর ভাই বোন এবং বোন জামাইকে নিয়েই তার সংসার। তবে কাজের সুবাদে নির্ঝর পরিবারের থেকে দূরে থাকে। আজ অয়নের বিয়ে ছিল নোহার সাথে। পরিবারের সবাই বিয়েটা ঠিক করেছে। নির্ঝর একটু একঘেয়ে মানুষ, সে এখন বিয়েটা করতে চায় না বলে তাদের মা অয়নকে আগে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কথা মতো তারা মেয়ে দেখে শুনে নোহার সাথে বিয়ে ঠিক করে। নোহা আর ছায়া 2 বোন। নোহা বড়, ছায়া ছোট।
বাবা তৌফিক হাসান আর মা রাবেয়া বেগমের দুটো মেয়ে তারা। নোহা অনার্স 3য় বর্ষের ছাত্রী আর ছায়া হলো অনার্স 1ম বর্ষের ছাত্রী। নির্ঝরের মায়ের 2 বোনকেই অনেক পছন্দ। নির্ঝরকে ছায়া যেদিন প্রথম দেখে সেদিনই ছোট্টখাট্ট একটা ক্রাশ শেখায় এবং সেখান থেকে মেজর বলে ডাকে ছায়া নির্ঝরকে। যদিও নির্ঝর ভীষণ মুডি একটা রুক্ষ স্বভাবের ছেলে। সেনাবাহিনীতে আছে যে। ওদের পরিচয় পর্ব শেষ হলো, বাকি গল্প জানবো। গাড়ির জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছে ছায়া আর মনে করছে সকালেও তো সব ঠিক ছিল, হঠাৎ করেই সব কিছু কেমন শেষ হয়ে গেল। আর সকালে বোনের বিয়ে, তাই বাড়ি ভর্তি মেহমান। বরযাত্রী আসবে কিছুক্ষণের মাঝে। ছায়া দৌড়ে নিজের লেহেঙ্গা নিয়ে সাজগোজ শুরু করে। কিছুক্ষণের মাঝেই বরযাত্রী চলে আসে। ছায়া সর্বপ্রথম চোখ কেড়ে নেয় নির্ঝরের সাদা পাঞ্জাবি পরিহিত ওই সুদর্শন রূপ দেখে। কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে তাকে। বরকে রেখে সবাই তাকে দেখবে হয়তো। কিরে ছায়া, দুলাবাকে মিষ্টি খাওয়া কতক্ষণ দাঁড়িয়ে রাখবি? পেছনে মামাতো চাচাতো বোনের কথায় ছায়ার ধ্যান ফিরে। নির্ঝরের থেকে চোখ সরিয়ে ছায়া নিয়মের দিকে খেয়াল করে। গেট ধরে 10,000 টাকা ইনকাম করে ওরা। বরযাত্রী ছেড়ে দেয়। সব কিছু ঠিকঠাক চলছিল। তিন্নির স্বামী আদনান ছায়াকে 1 গ্লাস পানি দিতে বলে। ছায়া সেটা এগিয়ে দিতে গেলে হঠাৎ করেই পিছন দিকে কেউ তাকে কাপড়ে ক্লোরোফর্ম মিশিয়ে বেহুশ করে দেয়। এরপর ছায়ার আর কিছুই মনে নেই। জ্ঞান আসতে নিজেকে নির্ঝরের কবলে দেখতে পায়। জায়গাটা ছায়া চেনে না, তবে এখানে এসে নির্ঝর তাকে সোজা ব্ল্যাকমেল করে। ওদিকে বিয়েটা আটকে আছে নির্ঝরের জন্য। এরপর যা হয়েছে সবাই জানেন। দেখতে দেখতে তারা বিয়ে বাড়িতে পৌঁছে যায়। গাড়ি থেকে নামার আগে নির্ঝর আবারও ছায়ার ঘাড় ধরে নিজের দিকে নিয়ে আসে। শুনবে না অলি, ভেতরে গিয়ে আমি যা বলবো তাতে শুধু হ্যাঁ বলবি। বাকি একটা শব্দ যদি মুখ থেকে বের হয় তাহলে তোর জিভা কেটে সারা জীবনের মতো তোতলা বানিয়ে দেবো, বুঝেছিস? ছায়া মাথা নাড়ায়। ছায়া খুব নরম স্বভাবের একটা মেয়ে। নির্ঝরের করা কর্মকাণ্ড ছায়া আগে থেকেই আতঙ্কের মাঝে আছে। নির্ঝর ছায়ার হাত ধরে বিয়ে বাড়ির ভিতরে নিয়ে আসে। ছায়া এবং নির্ঝরকে এক জায়গায় দেখেই সবাই বেশ অবাক হয়। রাবেয়া বেগম এগিয়ে এসে বললেন, ছায়া, তোকে সারা বাড়ি খুঁজছি আমি। তুই নির্ঝরের সাথে কি করছিলি? ছায়া মায়ের কথার উত্তর দেওয়ার আগেই নির্ঝর বলে, আপনার মেয়েটা এখন আমার স্ত্রী আন্টি। নির্ঝরের কথায় রাবেয়া বেগম কিছুটা অবাক হয়ে তাকালেন নির্ঝরের দিকে। মানে হলো আমরা বিয়ে করেছি। রাবেয়া বেগম নির্ঝরের কথায় অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। কি বলছে ছেলেটা? বিয়ে করেছে মানে? নির্ঝর বাবা, আজকের দিনটা তোমার ভাই আমার মেয়ে দুজনের জন্য খুবই স্পেশাল। দয়া করে এসব ইয়ার্কি করো না। ইয়ার্কি নয়, সত্যি কথা। নির্ঝর পাশে ইশারা করতেই একজন একটা কাগজ নির্ঝরের হাতে দেয়। নির্ঝর সেটা রাবেয়া বেগমের হাতে তুলে দেয়। কাগজটা পড়ে রাবেয়া বেগম 2 কদম পিছিয়ে যায়। ওগো, শুনছো? তোমার মেয়ে এসব কি করে এসেছে? তৌফিক হাসান দ্রুত রাবেয়া বেগমকে ধরে বসে। রাবেয়া, শান্ত হও, কি হয়েছে? শান্ত হও মানে? এসব কি দেখতে পাচ্ছ? রাবেয়া বেগমের হাত থেকে কাগজটা নিয়ে তৌফিক হাসান কাগজটা পড়ে। তৌফিক হাসানের চোয়াল শক্ত হয়ে আসে। তিনি শক্ত কণ্ঠে ছায়ার দিকে প্রশ্ন ছড়ে। ছায়া, এসব কি? বাবার গম্ভীর কণ্ঠে ছায়ার অন্তরাত্মা কেঁপে ওঠে। তৌফিক হাসান ছায়ার দিকে এগিয়ে যায়। ছায়া, আমি বলছি এসব কি? ছায়া মাথা নিচু করে চোখের পানি ফেলছে। কোনো প্রকার কথা বলার মতো শক্তি সে হারিয়ে ফেলেছে। তৌফিক হাসান খুবই শান্ত স্বভাবের মানুষ। মেয়েদের গায়ে তিনি কখনো হাত তোলেননি, স্ত্রীকেও কখনো হাত তুলতে দেননি। নোহা এবং ছায়া 2 রত্ন তার পরিবারের। তবে ছায়াকে সে এইভাবে মানুষ করেনি যে বড় বোনের বিয়ের দিন মেয়ে বড় বোনের ভাসুরকে বিয়ে করে আনবে কাউকে না জানিয়ে। আঙ্কেল, নিঝর, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি, তুমি এর মধ্যে আসবে না। ছায়া, দ্রুত বলো এসব কি? ছায়া বাবার দিকে তাকায়। পিছনে দাঁড়িয়ে থাকা মেজরের চোখে চোখ পড়তেই ছায়া চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে বলে, আমি মেজরকে পছন্দ করতাম বাবা। কথাটা বলার সঙ্গে সঙ্গে ছায়ার গালে থাপ্পড়ের শব্দে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। বাবার হাতে জীবনের প্রথম মার খেয়ে ছায়ার কান্নার বেগ আরও বেড়ে যায়। পিছন থেকে নির্ঝর নিজের হাত মুঠোয় নিয়ে নেয়। এসব দৃশ্য দেখে পিছন থেকে তিন্নির হাতটা আদনান খুব জোরে চেপে ধরে। কি করছো?
আদনান তিন্নির কথায় জগতে ফেরে। কি হয়েছে? তুমি এইভাবে আমার হাত চেপে ধরেছো কেন? সরি জান, আমি বুঝতে পারিনি। দেখেছো ভাই এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে আর তুমি এগিয়ে যাও, পরিস্থিতি সামলাও দাও। আমি কি বলবো, তোমার ভাই এগুলো কি করেছে? বুঝলাম না, তোমায় আমি এত বেশি রাখতে দেখিনি কখনো। আদনান ভুরুচুকুল ঠিক করে বলে, বিষয়টা তা নয় তিন্নি, আমি দেখছি। আদনান এগিয়ে যায়, তবে তার চোখে মুখে রাগ স্পষ্ট। তৌফিক হাসান ছায়ার গায়ে আবার হাত তুলতে গেলে মিসেস চৌধুরী ধরে বসেন। মিসেস চৌধুরী এতক্ষণ ভিতরে ছিলেন। ছেলের বিয়েতে তিনি জোর করে এসেছেন। বাহিরে এত কিছু হয়ে গেছে তিনি বুঝতে পারেননি। ভাইজান, আমার ছেলেও এই ঘটনায় সমান দোষী। আপনি শুধু ছায়াকে মারলেই সব কিছু সমাধান হয়ে যাবে না। ছায়া ফুপিয়ে কাঁদছে। মিসেস মহিমা চৌধুরী গিয়ে ছায়াকে পাশ দিয়ে জড়িয়ে ধরে। নির্ঝরের দিকে তাকিয়ে তিনি বুঝতে পেরেছেন তার ছেলের সমস্যা আছে কিছু। মা সবসময় সন্তানের দিকে তাকালেই সবটা বুঝতে পারে। থামুন তৌফিক ভাই, আমাদের এখন উচিত সবাই মিলে কথা বলা। আদনান। জি আম্মু। বাবা, সব গেস্টদের চলে যেতে বলো। কিন্তু আম্মু। চিন্তা করো না, নোহা আর আয়ানের বিয়েটা হবে, কিন্তু এই মুহূর্তে অনেকগুলো কথা বলার প্রয়োজন। আদনান ঠিক তাই করে যা তার শাশুড়ি তাকে করতে বলে। এই মুহূর্তে তৌফিক হাসান, রাবেয়া বেগম, আদনান তিন্নি, মহিমা চৌধুরী সবাই ছায়াদের ডাইনিং রুমে বসে আছেন। সবার মাঝে নীরবতা বিরাজমান। মহিমা চৌধুরী যে কথা বলেছে তাতে যুক্তি আছে, কিন্তু তৌফিক হাসান বা রাবেয়া বেগম কেউই এটা মেনে নিতে পারছেন না। ওদের মেয়ে এত বড় একটা কাজ করেছে। দেখুন তৌফিক ভাই, রাবেয়া আফা, আমি জানি নির্ঝর এবং ছায়া খুব ভুল কাজ করেছে, কিন্তু এই মুহূর্তে এই বিষয়টা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় আমি দেখছি না। নীরবতা ভেঙে আদনান বলে ওঠে, কিন্তু আম্মু নির্ঝর কাজটা ঠিক করেনি, আর ছায়াও। তাহলে বাবা, তুমি কি বলতে চাও ওদের বিয়ে হয়ে গেছে, এখন কি সেটা ভেঙে দেওয়া সম্ভব? আদনানের কথায় এবং মুখে পরিষ্কার বিরক্তি স্পষ্ট। তিনি স্বামীর এমন আচরণে বেশ অবাক হচ্ছে। মা, তুমি ওর কথা শোনো না, তুমি এত কথা কেন বলছো? আজব। তিন্নি, আমি তোমার স্বামী আর নির্ঝর তোমার ছোট ভাই, আমি কথা বলতে পারি না? বলতে পারো, কিন্তু আগুন নিভানোর কথা বলো, জ্বালিয়ে দেওয়ার কথা কেন বলছো? আদনান সেখান থেকে উঠে যায়। তিন্নি আবারও অবাক হয়। আদনান বেরিয়ে হাঁটা ধরে সামনের দিকে। সামনে ছায়ার রুম, দরজা খোলাই ছিল। সেখানে সে দেখতে পায় নির্ঝর ছায়ার হাত ধরে আছে। ছায়া ফুপিয়ে কাঁদছে, আর নির্ঝর স্বাভাবিকভাবেই ছায়ার কান্নার দিকে তাকিয়ে আছে। আদনান সেখানে দাঁড়িয়ে না থেকে নিচে চলে আসে। নোহা আর অয়নের বিয়েটা হয়ে গেছে। বাড়ি থেকে দুই বোনের বিদায়ের পালা। ছায়ার মা এবং বাবার দিকে বারবার তাকাচ্ছে, তবে তার বড় মেয়েকে বিদায় দিলেও ছোট মেয়ের দিকে তাকালেন না। অভিমান স্বাভাবিক। ছায়া মা বাবার কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে। রাবেয়া বেগম কাঁদছে, কিন্তু ছায়াকে ধরছে না। নির্ঝর ছায়াকে নিজের কাছে নিয়ে আসে। অনেক কান্না হয়েছে জান, এবার বাড়ি চলো। কথাটা আসতেই বলে ছায়া। এইসব কিছু নীরব দর্শক হলো নোহা আর অয়ন। ওরা কিছু বলার প্রয়োজন বোধ করছে না। পরিস্থিতি এমন। নির্ঝর ছায়া একটা গাড়িতে ওঠে, অয়ন নোহা অন্য গাড়িতে, বাকি সবাই তাদের আলাদা গাড়িতে। নির্ঝরতে ঢাকার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তারা। ছায়া কান্না কমছে না। নির্ঝর গম্ভীর কণ্ঠে বলে, আমি বলছি চুপ করো, অনেক কান্না করেছো। নির্ঝরের কথায় কোনো হেরফের হলো না ছায়ার। নির্ঝর এবার রেগে ছায়ার বাহুজোড়া ধরে নিজের দিকে এগিয়ে নেয়। ছায়া কোমরে ব্যথা পায়। নির্ঝরের শক্ত হাতের চাপ ছায়া নিতে পারেনি। আমি কান্না থামাতে বলছি, এত মরা কান্না কেন করছো? ছায়া হেঁচকি তুলতে তুলতে নির্ঝরের দিকে তাকায়। ছাড়ুন, ধরবেন না, সব শেষ করে দিয়েছেন আপনি। অনেক নাকামি করো তুমি। আমার কথায় ক্যাম্পে সবাই চুপ থাকে, আর তুমি ইয়ার কি করছো? ইয়ার কি করছি না? আপনার ক্যাম্পে সবাই চুপ হলে আমার কি? আপনি অন্যায় করেছেন আমার সাথে। নির্ঝর ছায়াকে এবার গাড়ির সাথে চেপে ধরে। আমি আর কোনো কান্নার শব্দ, হেঁচকি তোলা শব্দ শুনতে চাই না, বুঝতে পেরেছো তুমি? ছায়া এবার বেশ ভয় পেয়ে যায়। কি হলো, কথা কেন বলছো না? ছাড়ুন, লাগছে। কোনো কান্নার শব্দ যেন না শুনি। কথাটা বলে নির্ঝর সরে যায়। ছায়া এবার গুটিসুটি হয়ে এক কোণায় চলে যায়। কোনো রকম কথাই বলে না।
তবুও ফুপানি কমেনি, সাথে হেঁচকি। কিছুক্ষণ ফুপিয়ে হেঁচকি তুলে ছায়া আপনা আপনি ঘুমিয়ে যায়। এক কোণায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে গেছে সে। নির্ঝর ফোন বের করে কাজ করছিল। পাশে থাকা রমণীকে ঘুমিয়ে যেতে দেখে ফোনটা বন্ধ করে পকেটে রেখে ছায়াকে নিজের কাঁধের উপর নিয়ে আসে নির্ঝর। মেয়েটা ঘুমের মাঝে খুব মিষ্টি একটা স্নোরিং এর শব্দ করে, যা শুনতে বেশ ভালোই লাগে। নির্ঝর একজন বিচক্ষণ মেজর। চারিদিকে তাকালে পরিস্থিতি সম্পর্কে তার ধারণা এমনি হয়ে যায়। তবে হঠাৎ করে এমন একটা ক্লাস 10-এর বাচ্চার মতো কাজ কিভাবে করলো, সব কথা মহিমা চৌধুরী বসে বসে ভাবছিলেন। তিনি তার ভাবনায় ব্যস্ত। এমন সময় তার কোলে থাকা 3 বছরের নাতনি বলে উঠল, মাম, আমার দুটো মাম্মি এসেছে বাসায়, আমি অনেক খুশি। নাতনির কথায় মহিমা চৌধুরী নাতনির কপালে চুমু দিয়ে বললেন, তুমি ঘুমাওনি কেন নানু? ঘুম আসছে না তো। ঘুমাও নানু, অনেক রাস্তা বাকি। রাহি, তিন্নি আর আদনানের মেয়েটা নানুর কোলে মাথা রেখেই ঘুমিয়ে যায়। অন্যদিকে তিন্নি অনেকটা সময় ধরে পর্যবেক্ষণ করছে আদনানের মেজাজটা মোটেই ঠিক নেই। বিয়ের এত বছরে তিন্নি কখনোই আদনানকে এতটা বিরক্ত দেখেননি। আদনান, তিন্নির কথায় আদনান গাড়ির জানালা থেকে মুখ সরিয়ে তার দিকে তাকায়। হ্যাঁ বলো। কি হয়েছে তোমার? কি হবে? না আসলে খুব কি মেজাজ খারাপ তোমার? না তেমন কিছু না। তিন্নি আর কথা বাড়ায় না। অয়ন আর নোহার গাড়িতে বিয়ের পর থেকে নোহা কোনো কথাই বলেনি, অয়নও বলেনি। তবে অয়ন নোহার হাতটা ধরে বলে, একটা কথা বলবো? নোহা অয়নের দিকে তাকায়। বলুন। তুমি অত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আসলে জানেন তো, আমার বোনকে আমি ছোট থেকে চিনি। মা বাবার সম্মানহানি হবে বা মা বাবাকে কেউ দুটো কথা শোনাবে, এমন কোনো কাজ আমার বোন এই পর্যন্ত করেনি। আজ আমার সেই বোন এত বড় একটা কাজ করে বসলো। আমিও দাদা ভাইকে কখনো এমন কাজ করতে দেখিনি। তুমি চিন্তা করো না, আমার ভাইয়া অনেক ভালো, দায়িত্ববান একজন মানুষ। দেখো, নিঃসন্দেহে নির্ঝর ভাই একজন যোগ্য পাত্র, কিন্তু তাই বলে এভাবে। অয়ন আর কিছুই বলে না। আরও প্রায় 3 ঘন্টা জার্নি শেষ করে তারা পৌঁছে যায় চৌধুরী বাড়িতে। বাড়িতে পৌঁছাতে রাত 3টে বাজে। তাই সবাইকে হালকা পাতলা বরণের পর্ব শেষ করে তাদের রুমে দিয়ে আসা হয়। ছায়া এই মুহূর্তে একটা নতুন শাড়ি পরে ফুলের সজ্জিত একটা খাটে বসে আছে। মেজরের রুমটা বড্ড বেশি নিখুঁতভাবে সাজানো, যেন প্রতিটা জিনিস একটা অন্যটা পরিপূরক। দেখে মনে হচ্ছে কোনো দক্ষ হাতে সব কিছু মেনটেন করা হয়। ছায়ার মনটা বিষণ্ণ এক কালো মেঘে ঘিরে আছে। একটুও ভালো লাগা কাজ করছে না তার ভিতর। বিয়ে নিয়ে কত স্বপ্ন মেয়েদের, তারও কি কম ছিল? অনেক স্বপ্ন ছিল, কিচ্ছু হলো না বাস্তবায়ন। ছায়া চোখ বন্ধ করে ভাবে, এই মানুষটার সাথে 1 থেকে 2 বার দেখা হয়েছে, কখনো সেইভাবে কথাই বলেনি তার সাথে। আর এখন একটু সময়ের ব্যবধানে সে ছায়ার স্বামী। কি অদ্ভুত মানুষের জীবন। কিছুক্ষণের মাঝেই নির্ঝর দরজা খুলে ভিতরে আসে। নির্ঝরের পায়ের শব্দ পেয়ে ছায়ার ভিতরে ধুকপুক শব্দ কেমন বৃদ্ধি পাচ্ছে। নির্ঝর ক্রমশ ছায়ার দিকে এগিয়ে আসে, আর ছায়ার ভিতরের ভয় জড়তা ছায়াকে আরও চেপে ধরেছে। কিছুক্ষণ পর ছায়া নিজের সামনে কারোর উপস্থিতি টের পায়। হঠাৎ করে নির্ঝর ছায়ার ঘোমটা টেনে সরিয়ে ফেলে। নির্ঝরের এমন কাজে বেশ ভয় পেয়ে যায় ছায়া। চোখ তুলে নির্ঝরের দিকে তাকানোর সাহসটাও হারিয়ে ফেলেছে ছায়া। নির্ঝর নিজের হাত দিয়ে ছায়ার থুতনি ধরে উঁচু করায়। ছায়ার চোখে চোখ পড়তেই নির্ঝর কোথায় যেন হারিয়ে যায় বারবার। ওই চোখগুলো গভীর সমুদ্রের মতো কত কথা বলে নির্ঝরকে। জীবনের কত কথা বুঝতে দেখেছে। তবে মেজর নির্ঝর কেন জানি না এই চোখের ভাষা পড়তে পারে না। কষ্ট হয়, মনে হয় পড়ালেখা বোধহয় সব ভুলেই গেছে সে। নীরবতা ভেঙে নির্ঝর বলে, যাও ফ্রেশ হয়ে এসো, এইসব মেকআপ তুলে ফেলো। আমি মেকআপ করিনি। নির্ঝর এবার নিজের বৃদ্ধ আঙুল ছায়ার ঠোঁটে ছুঁয়ে বলে, এখানে তাহলে লাল রঙের এটা কি লেগে আছে? আমি মুখে কিছুই দেইনি, তিন্নি আপু আমায় লিপস্টিক লাগিয়ে দিয়েছে। এখন তুলে ফেলো। ছায়া কিছুই বলে না, টিস্যু দিয়ে লিপস্টিক তুলে ফেলে। নির্ঝর ফ্রেশ হয়ে আসে, এসে খাটের একপাশে শুয়ে পড়ে। ছায়ার খুব ইতস্তত হচ্ছে, সে কি করবে।
শুয়ে পড়বে নাকি? কিন্তু লোকটা কেমন অদ্ভুত। ছায়ার ভীষণ কান্না পাচ্ছে। সে কি করবে? কি রকম একটা বাজে সিচুয়েশন। ছায়াকে ওইভাবে বসে থাকতে দেখে নির্ঝর গম্ভীর কণ্ঠে বলে, যেভাবেই হোক না কেন তুমি আমার স্ত্রী। মানো আর না মানো, আমার সঙ্গে তোমাকে এক বিছানায় শুতেই হবে। তাই চুপচাপ শুয়ে পড়ো। ছায়া এবার এক কোণে নিজেকে গুটিয়ে শুয়ে পড়ে। বিছানাটা রাজকীয়, 4 জনের মতো ভালো করে শোয়া যায়। সেখানে ছায়া এমনভাবে শুয়ে আছে যেন 10 জন শুয়েছে কোনো মতে। নির্ঝরের এবার প্রচণ্ড রাগ হচ্ছে। কি অদ্ভুত এই মেয়ে। নির্ঝর এবার এক হাতে ছায়াকে হ্যাচকা টান দেয়। নির্ঝরের টানকে ছায়া সোজা তার বুকের সাথে মিশে যায়। ছায়া কিছু বলার আগেই নির্ঝর টেবিল ল্যাম্প অফ করে দেয় আর পুরো ঘর অন্ধকার হয়ে যায়। ছায়া ছোট থেকে একটা ফোবিয়া আছে। এটা একটা নিক্রোটোফোবিয়া, যে কারণে অন্ধকারের তার ভীষণ ভয় করে। ছায়া নির্ঝরের ভয়ে বলতে পারছে না লাইট অন করুন, আর অন্ধকারে ভয়ে নির্ঝরের থেকে সরতে পারছে না। নির্ঝর ছায়ার চুলের ঘ্রাণে পেয়ে মাতাল হয়ে গেছে। অনেক দিনের পুরনো ঘুম এসে তার চোখে ভিড় করেছে। ছায়া নির্ঝরের পরনের গেঞ্জিটা খামচে ধরে। নির্ঝর বুঝতে পারে ছায়া তাকে ধরে রেখেছে, তবে কিছু বলে না। মেয়েটা এতক্ষণ ভয় পাচ্ছিল নাকি অভিনয় করছিল? নাহলে লাইট অফ করার সাথে সাথে কেউ এভাবে জড়িয়ে ধরে নাকি? কথাগুলো নিজের মনে মনে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় নির্ঝর। তবে ছায়ার প্রচণ্ড ভয় করছে। কিছুতেই ঘুম আসছে না। কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে নির্ঝর ঘুমিয়ে গেছে। কিন্তু ছায়া ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। পায়ের কাছে একটা কাঁথা রাখা, সেটা টেনে নেয় ছায়া। হাত পা অবশের মতো করে নিয়ে আসছে। ভয়ে রীতিমতো অবস্থা বেহাল। বারবার মনে হচ্ছে পাশে কেউ শুয়ে আছে। ছায়া 7-5 না ভেবে নির্ঝরকে নিজের 2 হাতে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ছায়া নিজেও ধীরে ধীরে ঘুমিয়ে যায়। এ রাত এইভাবেই কেটে যায়। তিন্নি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে তার মেয়েটা কাঁদছে। রাহিমা, কি হয়েছে? মাম্মা, রাহি পরে ব্যথা পেয়েছে। তিন্নি দ্রুত মেয়ের কাছে গিয়ে মেয়েকে কোলে তুলে বিছানায় বসিয়ে দেখে আদনান ব্যালকানিতে দাঁড়িয়ে আছে। কি আশ্চর্য, মেয়েটা এত সময় কান্না করছে আর আদনান তার দিকে কোনো খেয়ালই করছে না। এমনটা তো আগে কখনো হয়নি। আদনান? না, তিন্নির ডাকেও কোনো সাড়া নেই। এই আদনান, শুনছো? আদনান এবার পিছনে ফিরে রাহিকে কাঁদতে দেখে দ্রুত ভিতরে আসে। কি হয়েছে মাম্মা, কাঁদছো কেন? তিন্নি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর দিকে। পড়ে গিয়ে ব্যথা পেয়ে অনেকক্ষণ যাবৎ কাঁদছে। কাল রাতে প্রচণ্ড কষ্ট করে গিয়েছিল, আর রাত করে ঘুমানোতে আমার ঘুমটা গাঢ় হয়েছে বলে বুঝতে পারিনি। তো তুমি তো সজাগ ছিলে, দাঁড়িয়েছিলে, মেয়েটার কান্না কেন শুনতে পাওনি? একজন মেজর হবার সুবাদে খুবই সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নির্ঝরের। তবে কাল রাত 4টের দিকে শুয়ে ভোরে আর ঘুম থেকে ওঠা হয়নি। তবে সকাল 9টা নাগাদ ঘুম ভেঙে যায় নির্ঝরের। ঘুম ভাঙতে বুকের উপর কারোর ভার অনুভব করে। নির্ঝর মাথা উঠিয়ে লম্বা চুলে সে মেয়েটাকে দেখে বেশ ভালোই লাগে। এই মেয়েটার মাথাটা তার বুকের জন্যই। এসব ভাবতে ভাবতে হঠাৎই নির্ঝর বুঝতে পারে ছায়া শরীর কাঁপছে। নির্ঝর দ্রুত ছায়াকে বালিশে শুয়ে বুঝতে পারে ছায়ার প্রচণ্ড জ্বর এসেছে। এসি চালানোর নাই, কাঁথাও গায়ে দেওয়া, তবে জ্বর কেন এলো সেটাই বুঝতে পারছে না নির্ঝর। এই অবস্থায় তার কি করা উচিত? নির্ঝর দ্রুত ফ্রেশ হয়ে নিচে আসে। নোহা আর তার মা মিলে খাবার রাখছিল টেবিলে। নির্ঝরকে দেখে মিসেস চৌধুরী বললেন, ছায়া কোথায় নির্ঝর? ওকে নিয়ে খেতে আয়। মা, আসলে মিসেস চৌধুরী ছেলের এমন কণ্ঠ শুনে বুঝতে পারে কিছু হয়েছে। মেজরের স্ত্রী সে, আবার মেজরের মাও। মহিমা চৌধুরী ফুরুকুচকে বলে, কি হয়েছে? ছায়ার হঠাৎ জ্বর এসেছে। নোহা খাবার দেওয়া বন্ধ করে নির্ঝরের দিকে তাকায়। কি বলছেন ভাইয়া? হ্যাঁ, আসলে আমি তো বুঝতে পারিনি কেন এমনটা হলো। নোহা দ্রুত পায়ে উপরে উঠে আসে, সাথে নির্ঝর আর মহিমাও। নোহা বোনের কাছে এসে মাথায় হাত দিয়ে জ্বর চেক করে। ছায়ার গা পুড়ে যাচ্ছে, ভীষণ জ্বর এসেছে। ভাইয়া, কাল রাতে ঘরের লাইট বন্ধ ছিল? হ্যাঁ। ইস ভাইয়া, আসলে ছায়ার ক্লাস্ট্রোফোবিয়া আছে। কালকে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, তাই এমন জ্বর এসেছে।
নির্ঝর অবাক হয়ে যায় কথাটা শুনে। এই জন্যই কাল রাতে মেয়েটা তাকে ধরে বসেছিল আর নির্ঝর কত কিছু না ভেবেছে। মা বলছে যে আদনান ভাইকে একটু ডাকবে। বাবা তো আদনান ভাইকে দেখাতো ছায়াকে। জানো তো উনি ছায়ার পার্সোনাল ডক্টর। হ্যাঁ, আমি ডেকে আনছি। মিসেস চৌধুরী চলে যায়। নোহা ছায়ার মাথায় হাত দিয়ে ওকে দেখছে। আদনান ছায়ার পার্সোনাল ডক্টর। জি ভাইয়া। আর আদনান ভাইয়ের থেকেই তো অয়নের সাথে আমার বিয়ে ঠিক হয়। আদনান ভাই প্রথম প্রস্তাব দেয় বাবাকে। নির্ঝর গম্ভীরভাবে কিছু চিন্তা করা শুরু করে। এর মাঝেই আদনান চলে আসে রুমে। কি হয়েছে? ভাইয়া দেখুন ওর প্রচুর জ্বর। সরে এসো। নোহা উঠে যায়। আদনান ছায়ার প্রেশার চেক করে। সব কিছু চেক করার পর উঠে দাঁড়ায়। নির্ঝর, ওকে আর অন্ধকারে রাখিস না। যদিও এতদিনের ট্রিটমেন্টে মেয়েটা বেশ সুস্থ হয়ে উঠেছিল, একদিনেই তা অবনতি হয়ে গেল। ওষুধ খেয়ে দিবি, খাবার খাইয়ে। আদনান কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায়। নির্ঝর অনেকটা সময় ধরে আদনানের কথাগুলো বোঝে। তারপর নোহার দিকে তাকায়। আপু খাবার নিয়ে এসো। জি ভাইয়া। নোহা নিচে চলে যায়। মিসেস চৌধুরী নির্ঝরের কাছে আসে। আমার ছেলেটা কেমন অদ্ভুত আচরণ করছে, জানিস তো নির্ঝর? মায়ের কথার আক্ষরিক অর্থ নির্ঝরের ভালো করেই জানা আছে। চিন্তা করো না, বিশ্বাস রাখো। এর মাঝেই নোহা খাবার নিয়ে চলে আসে। নির্ঝর ছায়ার কাছে এগিয়ে যায়, ছায়াকে উঠিয়ে বসায়। ছায়ার যদিও এখন কোনো ধ্যান জ্ঞান নেই, তারপরেও কষ্ট করে স্যুপটা খাইয়ে ঔষধ খাইয়ে দেয় নির্ঝর ছায়াকে। কাবার থেকে কম্বল বের করে ঢেকে দেয় ছায়াকে। সকাল গড়িয়ে দুপুর। ছায়ার জ্বর পড়েছে। ছায়া একটু একটু করে চোখ খুলে নিজেকে অচেনা জায়গায় দেখে প্রথমে একটু ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় কাল যে তার বিয়ে হয়েছে। ছায়া হাতে ভর দিয়ে বিছানায় উঠে বসে। রুমটা আপাতত ফাঁকা, কেউ নেই। তার শরীরের শাড়িটা ঘেমে শরীরের সাথে লেপ্টে আছে। ছায়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। শরীরটা বেশ ভালো লাগছে এখন। ব্যাগ থেকে শাড়ি নিয়ে ছায়া রুমে চলে যায়। রীতিমতো গোসল শেষ করে ফ্রেশ হয়ে নেয়। আসলে ছায়ার মনেই নেই সকালে তার সাথে কি হয়েছে। ছায়ার মনে হচ্ছে এখন হয়তো সকাল, তাকে এখন গোসল করে নিচে যেতে হবে। কিছুক্ষণ পরে ছায়া বেরিয়ে আসে। তখনই রুমে নির্ঝর খাবার হাতে প্রবেশ করে। দুজনে চোখাচোখি হতেই ছায়া চোখ নামিয়ে নেয়। কি ব্যাপার, তুমি গোসল করেছো? হ্যাঁ। কেন? মানে ঘেমে গোসল হয়ে গেছিলাম অর্ধেক, তাই। পাগল মেয়ে, জানো তুমি তোমার কি পরিমাণ জ্বর ছিল? তোমার কোনো সেন্স ছিল না। ছায়া নির্ঝরের মুখের দিকে চোখ তুলে তাকায়। সত্যি? নির্ঝর অবাকে চরম সীমায় পৌঁছে গেছে। তোমার কিছুই মনে নেই? না, মনে নেই। এখন সকাল না? জি না ম্যাডাম, এখন অলমোস্ট বিকেলবেলা। কি এত বেলা হয়ে গেল? বসো, খেয়ে নাও। নির্ঝর ছায়ার সামনে খাবার রাখে। ছায়া খাবার খায়। এরপর ছায়াকে ঔষধ দিয়ে নির্ঝর ব্যালকানিতে চলে আসে। একটা ইম্পর্টেন্ট কল এসেছে। নির্ঝর ফোনটা পিক করে কথা বলতে থাকে। ছায়া বোর হচ্ছে, তাই ভাবলো জামাগুলো কি সাজিয়ে রাখবে। ছায়া ব্যাগ হাতে নিয়ে যখন জামাগুলো বের করবে তখনই নির্ঝর এসে বলে, কি করছো? জামাগুলো বের করছিলাম। করবে না, আমরা আজকে এখান থেকে চলে যাব। কথাটা বলে নির্ঝর বেরিয়ে যায়। ছায়া হাঁ হয়ে তাকিয়ে আছে। চলে যাবে মানে? কোথায় যাবে? কিন্তু ছায়া যে যেতে চায় না। মা বাবাকে ফোন করবে, কিন্তু কি বলবে? ওদের না দেখে ছায়া এক পাও যেতে চায় না এখান থেকে। মনের ভিতর কালো মেঘ হানা দিল। ভীষণ কষ্ট হচ্ছে এখন তার। সবাই মিলে এক জায়গায় বসে আছে, সেখানে ছায়াও এক কোণায় বসে আছে। রাহি নোয়ার কোলে বসে নোহার হাতে চুড়ি দিয়ে খেলছে। ভাই তুই আজকেই চলে যাবি? কিন্তু কেন? তোর তো অয়নের বিয়েতে ছুটি ছিল 3 দিন। আপু, আমি একজন মেসার, সেখানের পুরো দায়িত্ব আমার। আমি চাইলেও তোদের আগে যেমন সময় দিতে পারিনি, তেমন এখনো পারবো না। তুমি যাচ্ছ ভালো কথা, ছায়াকে রেখে যাও। সম্ভব নয় মা, বিয়ে মানুষ বউকে রেখে দিতে করে না। মিসেস চৌধুরী ছেলের কথায় উঠে দাঁড়ায়। আমিও সেটাই বলছিলাম নির্ঝর, আমি এখানেই আছি, তুমি ছায়াকে রেখে যাও। আদনান ভাইয়া, আপনাকে ওর চিন্তা করতে হবে না। এই মুহূর্তে আমি তাকে দেখে রাখতে পারবো। আর চিন্তা করবে না, রাজশাহী গিয়ে একজন ভালো ডক্টর হায়ার করবো আমি। নির্ঝর ভাইয়া একটা কথা মা বাবাকে শুধু একটু বলতেন।
হ্যাঁ ভাইয়া, আমারও অফিস ছুটি ছিল। তুমি যেহেতু থাকছো না, আম্মু আব্বুকে ডাকো, ছায়া তাদেরও মেয়ে। নির্ঝর অয়নের দিকে তাকিয়ে বলে, ওনারা কিছুক্ষণের মাঝে পৌঁছে যাবে। কথাটা বলে নির্ঝর সেখান থেকে উঠে যায়। ছায়া সেখানেই বসে রয়। মেয়েটার সম্পর্কে সমস্ত ডিসিশন নিয়ে ফেলে নির্ঝর, কিন্তু ছায়া কিছু বলতে পারল না। তবে কি এখন থেকে তার জীবনটা এমন হয়ে যাবে? কিছু ভাবতে পারছে না ছায়া। সবাই ডাইনিং রুমে বসে আছে। ছায়া আর নির্ঝরের ব্যাগ গাড়িতে ওঠানো হয়ে গেছে। ছায়ার চোখ দিয়ে পানি পড়ছে। ছায়া মেয়েটা এমন যে কাঁদলে শব্দ হয় না। মা বাবা যদিও সেভাবে ছায়ার সাথে কোনো কথা বলেনি, রাগ তাদের স্বাভাবিক, তবে হঠাৎ করে একটা অচেনা মানুষের সাথে বিয়ে হয়ে গেল, তাও এভাবে। আর এইভাবে হঠাৎ করে তার সাথে বেরিয়ে যাওয়া লাগছে, সেখানে কেউ নেই এই অচেনা মানুষটা বাদে। এসব ভাবতেই ছায়ার দু চোখ বয়ে ঝর্ণাও গড়িয়ে পড়ছে। এত কষ্ট হচ্ছে, পরিবার বুঝি এত আপন হয়? তৌফিক হাসান, নোহা, রাবেয়া বেগম বাদে এই দুনিয়ার কাউকে এত কাছ থেকে দেখার প্রয়োজন বোধ হয়নি ছায়ার। বরাবরই তারা দুই বোন পরিবারকে সময় দেয় বেশি। রাবেয়া বেগম একজন মা, সেই মা বুঝতে পারেন এমন কোনো কিছু নেই দুনিয়ায়। রাবেয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে ছায়ার কাছে এসে বসে। তখন থেকে দেখছি কাঁদছিস কেন? ছায়া মায়ের দিকে ঘুরে তাকায়। ভালো লাগছে না মা? ছায়ার গাল ধরে আসছে কথা বলতে গেলে। কষ্ট হচ্ছে, বুকের ভিতর কষ্ট হলে বুঝি এমন লাগে। ছায়া দূরের ভার্সিটিতে পর্যন্ত অ্যাডমিশন নিল না বাসা ছেড়ে যাবে না বলে। আজ তাকে কোথা থেকে কোথায় চলে যেতে হবে। মা, রাত 9টা বেজে গেছে, এখন আমাদেরকে যেতে হবে। ঠিক আছে, সাবধানে যাও, খেয়াল রেখো বাবা। এই মুহূর্তে তোমার সাথে তোমার বউ আছে, আমি কিন্তু কোনো রকম ঝামেলা চাই না। ঠিক আছে মা। নির্ঝর শ্বশুর শাশুড়ির থেকে বিদায় নেয়। তিন্নির ছোট মেয়েটা মামাকে ছাড়তে চায় না, কিন্তু মামা তার থাকবে না। রাহির উপায় না পেয়ে ছায়ার হাত ধরে বসে। নতুন মাম্মি যেও না তোমরা। ছায়া রাহিকে কোলে তুলে রাহির গালে চুমু দেয়। ছায়ার চোখ জোড়া লাল হয়ে আছে কান্না করার জন্য। গাড়িতে বসে ওরা বাস স্টপে চলে আসে। এখান থেকে নির্ঝর রাজশাহীর বাস নেবে। ছায়া ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারল এটা এসি বাস। গাড়ি থেকে নেমে নির্ঝর ছায়ার হাত ধরে বাসে উঠবে, তখন নির্ঝর নিজের হাতে টান অনুভব করে। পিছনে ফিরে ছায়ার দিকে তাকায়। ওর চোখ টলমল করছে। কি হয়েছে? এই বন্ধ বাসে যাব না। এখান থেকে রাজশাহী অনেক দূর, আমরা গাড়িতে যেতে পারবো না। কিন্তু আমি তো খোলা বাসেও যেতে পারি। না, পারি না, আপাতত এটাতেই যেতে হবে। আমার কষ্ট হবে অনেক। নির্ঝরের এবার ভীষণ মায়া লাগে। সে ছায়াকে নিজের কাছে এনেই ছায়ার বাহুজোড়া জড়িয়ে ধরে বলে, দেখতে দেখতে সময় শেষ হয়ে যাবে ছায়া। আমাকে বাড়ি দিয়ে আসুন না। নির্ঝর বরাবরই ঠান্ডা স্বভাবের মানুষ। রাগ হলেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার আছে। আর্মি ক্যাম্পে সব কিছুর জন্যই ট্রেনিং হয়, তবে রাগ নিয়ন্ত্রণ করাটা সে শিখেছে বাবা সিনহার থেকে। এই মুহূর্তে ছায়ার অবস্থা যদিও নির্ঝর বুঝতে পারছে। হঠাৎ করে বিয়ে, তারপর হঠাৎ করেই জায়গা পরিবর্তন, কিন্তু তারপরেও এখন ছায়াকে যেতে হবে তার সাথে। নির্ঝর ছায়াকে টেনে গাড়িতে তোলে। গাড়ির ভিতরে আলাদা কেবিনের মতো সিস্টেম করা। ছায়াকে বসিয়ে দিয়ে, নির্ঝর বসো, আমি আসছি। ছায়া নির্ঝরের হাত ধরে বলে, না, আমাকে নিয়ে যান। নির্ঝর পকেট থেকে ফোন বের করে ছায়ের হাতে দেয়। রাহি অনেক সময় ফোনে গেম খেলে, সেই জন্য কিছু গেম আছে, 2 মিনিট খেলতে লাগো, আমি এক্ষুনি আসছি। নির্ঝর বেরিয়ে যায়। ছায়া চোখ মুছে ফোন অন করে। নির্ঝরের কোনো ছবি নেই ওয়ালপেপারে। ছায়া কি মন চাইল, সে গেমস বাদ দিয়ে ছবিতে ঢুকলো। সেখানে নানান টুকটাক ছবি তোলা, তবে ছেলেটা যে অনেক সুদর্শন। সানগ্লাস পরলে আরও বেশি সুন্দর দেখায়। কালো শার্ট ফর্সা ছেলেটাকে ভালো মানায়, আবার ব্লেজারও বেশ মানায়। দাড়ি তার খুব একটা নেই। ছায়া নির্ঝরকে দেখতে ব্যস্ত হয়ে যায়। নির্ঝরকে দেখার সময়টুকুতে তার মনে হচ্ছিল সে সবসময় ভয়ডর ভুলে গেছে। পৃথিবীর একদিকে চলে গিয়ে ওকে সুযোগ করে দিয়েছে নির্ঝরকে মন ভরে দেখতে। কিছুক্ষণ পর নির্ঝর হাতে বেশ অনেক বড় একটা স্ন্যাক্সের ব্যাগ নিয়ে হাজির হয়। ছায়া তখনও নির্ঝরের ছবি দেখছে মন দিয়ে। নির্ঝর ছায়ার পাশে বসতেই ছায়া সেখান থেকে বেরিয়ে আসে।
ছায়ার ঠোঁটে লেগে থাকা হাসিও চলে যায়। এগুলো নিন, লাগতে পারে। ছায়া সব কিছু দেখে খুশি হয়ে যায়, কারণ জিনিসগুলো তার পছন্দের। দেখতে দেখতে গাড়ি চলতে শুরু করে। প্রথমে কোনো রকম না লাগলেও ধীরে ধীরে ছায়ার মাথার ভিতর ঘুরতে শুরু করে। বন্ধ জায়গা মনে হচ্ছে কেউ আটকে রেখেছে। ছায়ার অস্থির দিকে নির্ঝর ছায়ার হাত ধরে বসে, ছায়ার মাথাটা নির্ঝরের কাঁধে রাখে। বলছি জানালা খোলা যাবে না? না, যাবে না। তুমি চোখ বন্ধ করো, খুব প্রিয় কিছু নিয়ে চিন্তা করো, দেখো ঘুম চলে আসবে। ছায়া চোখ বন্ধ করে নেয়। নির্ঝরের শরীরের খেয়াল তাকে নির্ঝরের কথা মনে করাতেই বাধ্য করছে। ছায়া নির্ঝরের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। নির্ঝরের হাত শক্ত করে ধরে রেখেছে মেয়েটা। নির্ঝরও কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে যায়। রাজশাহী বাস স্টপে পৌঁছাতে তাদের রাত 4টে বাজে। অনেক রাত এখন, তবুও মেজর সাহেবের জন্য গাড়ি এবং সৈনিক দুজনেই এসেছে। নির্ঝরের একটু ইচ্ছে হচ্ছে না ঘুমন্ত ছায়াকে ডেকে তুলতে, তাই নিজের ছায়াকে পাজা কোলে তুলে নিয়ে আসে কোয়ার্টারে। এই প্রথম তার কোয়ার্টারে সে বাদে অন্য কেউ থাকবে, তবে সেভাবে থাকা হয়নি। এখনও তো 24 ঘন্টা এই বউ নামক মেয়েটা তার সাথে থাকবে, তার পাশে থাকবে। যত সময় সে এখানে থাকবে তত সময় মেয়েটা তার পাশে ঘুরঘুর করবে। ভাবতেই মেজরের মনে শীতল হাওয়া বয়ে যায়। অদ্ভুত এই অনুভূতি। ইচ্ছে হচ্ছে ছায়ার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে, কিন্তু এই ঘুমন্ত অবস্থায় মেয়েটার ফায়দা নেওয়াটা ঠিক হবে বলে মস্তিষ্ক বলছে, কিন্তু হৃদয় আবার বলছে ছুঁয়েই দে না ঠোঁটটা, তোরই তো বউ। নিঝর কোনো 7-5 না ভেবেই ছায়ার ঠোঁটের ঠোঁট আঁকড়ে ধরে। জীবনের প্রথম কোনো নারীর ঠোঁটের স্পর্শ পেয়ে নিঝরের ভিতরে কেমন আগুন জ্বলে ওঠে। নারী এত অদ্ভুত সুন্দর কেন? নাকি তার স্ত্রী এই জন্য এত সুন্দর দেখাচ্ছে? কিছুক্ষণ পর নিঝর সরে আসে, নিজের কাজে নিজেই হাসে। অদ্ভুত অনুভূতি এইসব তার। নিঝর ফ্রেশ হয়ে ছায়াকে ডাকে। ছায়া, জামা পাল্টে ঘুমাও। ছায়া নির্ঝরের গভীর কণ্ঠ শুনে ঘুম থেকে উঠে সাদামাটা জামা পরে ফ্রেশ হয়ে নেয়। নির্ঝর ততক্ষণে মা এবং বাসার সবাইকে জানিয়ে দেয় তারা পৌঁছে গেছে। ছায়া রুম থেকে বেরিয়ে আসতেই নির্ঝর বলে, এখানে কিছু রান্না করা নেই, এত ভোরে দোকানও খোলা নেই, তুমি চাইলে এখান থেকে কিছু খেয়ে নাও, এগুলো তোমার জন্য আনা। ছায়া সেই খাবারগুলোর দিকে তাকায়, তবে তার মন একটুও চাইছে না এগুলো খেতে। নির্ঝর বিষয়টা বুঝতে পারে। আচ্ছা, সমস্যা নেই, আমি রান্না করছি। না, তার প্রয়োজন নেই, এখন অনেক কষ্ট হয়ে গেছে। ঘুমান, সকালে উঠে আমি রান্না করে দিব। তুমি রান্না জানো? জানি। ভালো কথা। যেভাবেই হোক বিয়েটা হয়ে গেছে, তাই রান্নাটা আমার দায়িত্ব। কথাটা বলে ছায়া শুয়ে পড়ে। নির্ঝর ছায়ার শোয়ার দিকে তাকিয়ে আছে, তার মাথায় একটা কথাই চলছে। সমস্যাটা আসলে কার ছিল? যদি আদনান আমার বোনকে ধোঁকার সাগরে রাখার চেষ্টা করে, তবে সে সব হারাবে। কথাগুলো ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলে নির্ঝর ছায়ার পাশে শুয়ে পড়ে। সকাল 9টার দিকে নির্ঝরের ফোনে একটা ফোন আসে। নির্ঝর ফোন নাম্বার দেখে দ্রুত উঠে বসে। হ্যালো স্যার। মেজর সাহেব, আমি জানি আপনার ছুটি আজ, কিন্তু প্লিজ 1 ঘন্টার জন্য অফিসে আসুন। খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গেছে। ঠিক আছে স্যার। নির্ঝর ফোনটা রেখে পাশে তাকায়, ছায়া সেখানে নেই। নির্ঝর দ্রুত ঘর থেকে বের হয়ে নিচে উকি দেয়। রান্নাঘর থেকে শব্দ পায় নির্ঝর, বুঝতে পারে তার নতুন বউ রান্না করছে। নির্ঝর ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরে রেডি হয়ে নিচে আসে। নির্ঝরকে দেখে ছায়া বলে, খেতে আসুন। নির্ঝর টেবিলে গিয়ে বসে। ছায়া খাবার দেয় নির্ঝরকে। নির্ঝর ছায়ার দিকে তাকায়, মেয়েটাকে বউ বউ দেখাচ্ছে। ছায়া নির্ঝরের পাশেই বসে খাবার গালে দেয়। নির্ঝর তখন বলে, তোমার নম্বরটা দাও তো। ছায়া নির্ঝরের দিকে তাকায়, কিচেন ডেস্কে রাখা নিজের ফোনটা এনে নির্ঝরের হাতে দেয়। বের করে দিই। নির্ঝর বেশ অবাক হয়, ছায়ার দিকে তাকিয়ে থাকে। ছায়া সেটা বুঝতে পেরে খাওয়া সার্ভ করতে করতেই বলে, যার নাম্বার পর্যন্ত আপনার কাছে নেই, তার জীবনে এত বড় একটা ঝড় সৃষ্টি করতে আপনার কি কোনো রকম বাধা লাগলো না? ছায়ার কথায় নির্ঝর বেশ অবাক হয়, তবে মেয়েটার কথায় আক্ষরিক অর্থ সে বুঝতে পারে, তাই তখন আর কোনো কথা বাড়ায় না, চুপচাপ খাওয়া শেষ করে। আজ যদিও আমার ছুটি ছিল, কিন্তু তা অফিস থেকে ডেকেছে, তাই যেতে হবে। আমি না আসা পর্যন্ত মেইন ডোর খুলবে না, ওকে? আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। আপনি আসছেন বুঝবো কিভাবে? আমি আসলে কলিং বেল চেপে তোমায় ফোন করব।
ঠিক আছে। নির্ঝর উঠে বেরিয়ে যায়। ছায়া প্লেট এবং নোংরা বাসনগুলো নিয়ে কিচেনে যায়, সেগুলো পরিষ্কার করে বেরিয়ে আসে। এখন ঘুম পাচ্ছে তার। 9:45 বাজে মাত্র, দুপুর হতে সময় আছে। নির্ঝরও বাসায় নেই, সেই ভেবে ছায়ার রুমে গিয়ে শুয়ে পড়ে। ফোনটা হাতে নিয়ে একবার মায়ের নাম্বারটা বের করে। ফোনটা করবে কি করবে না এই দ্বিধায় আছে ছায়া। আচ্ছা, মা কি রাগ করবে ছায়া ফোন করলে? নিজের কল্পনায় নিজেই দোষী ছায়া। চোখ বন্ধ করে পরিবারের সাথে কাটানো শেষ বোনের হলুদের সন্ধ্যার সুন্দর মুহূর্তগুলোর কথা চিন্তা করছে ছায়া। তখন তার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে রাবেয়া বেগমের নাম্বার। ছায়ার চোখে পানি চলে আসে। দ্রুত মায়ের ফোন ধরে ছায়া। ওমা, কেমন আছো? ছায়ার গলা ধরে আসছে। মেয়ের কণ্ঠ বুঝতে পারে রাবেয়া বেগম। শান্ত এবং নরম কণ্ঠে বলে, ভালো আছি মা, তুই কেমন আছিস? ওমা, আমি ভালো আছি। আপু কি এখনো রেগে আছে? ওসব কথা বাদ দে, জামাই কোথায়? অফিস গেছে। ও, ওই জায়গাটা কেমন রে মা? ওনার কটেজ মা, জায়গাটা সুন্দর। 3তলা কটেজ। ওপরে কি আছে জানি না, তবে নিচে লিভিং রুম, রান্নাঘর, ডাইনিং টেবিল আর একটা বাথরুম আছে। ওপরে বেডরুম 3টা। উনি সব থেকে বড় রুমে থাকেন। সব কিছুই সাজানো। যাক, ভালো করে সংসার করবা মা, স্বামীকে ভালোবাসবা, আর সব সময় আমাকে সব কথা বলবা, কি হয় কি না হয়। ঠিক আছে মা। এখন তাহলে রাখি। আম্মু শোনো। বলো মা। আব্বুর সাথে একটু কথা বলা যাবে না? তোমার আব্বুর রাগ যে কেমন তুমি তো জানো মা, একটু সময় দাও, ঠিক হয়ে যাবে সব। ঠিক আছে মা, রাখি। আচ্ছা। রাবেয়া বেগম ফোন কেটে দেয়। ছায়ার চোখের পানি টলমল করছে। তার বাবার গৌরব ছিল সে, আর আজ সেই বাবার কথা বলছে না। এইসব ভেবে বুক চাপা কষ্ট অনুভব করে ছায়া। তারপর কখন যে ঘুমিয়ে পড়ে তার নিজেরও জানা নেই। দেখ নির্ঝর, এগুলোর কোনো মানে হয়? যেখানে এগুলো পাওয়া গেছে ওখানে নিশ্চিত আরও আছে। না, ভালো করে সার্চ করিয়েছি, কিছুই নেই। পদ্মা নদীর ধার পেয়ে সব ইন্ডিয়ায় পাচার হয়। উপরে থাকে বরফওয়ালা মাছ আর নিচে এসব, তাও চকলেটের প্যাকেট। আমাদেরকে আরও সচেতন হতে হবে। সেটাই বলছি, সচেতনতা সব থেকে বড় সম্বল আমাদের। নির্ঝর চকলেটের প্যাকেটে মোড়ানো ওষুধা দ্রব্যগুলো ছবি তুলে নেয় ফোনে। এরপর কটেজের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে বসে নির্ঝর সিট বেল্টটা দিতে দিতে চিন্তা করে, এই রকম চকলেটের প্যাকেট সে আগে কখনো দেখেছে, কিন্তু কোথায়? নির্ঝর নিজের ফোনটা আবার বের করে। বিয়ের সময় রাহির কাছে ছিল তার ফোন। অয়ন একটা ছবি তুলেছে যেখানে রাহি চকলেট খাচ্ছে। নির্ঝর মিলিয়ে দেখে রাহির হাতে চকলেট আর এই প্যাকেটের চকলেটগুলো একই দেখাচ্ছে। নির্ঝর কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে থাকে। এরপর সে নিজে চিন্তা করে, এমন চকলেট বাংলাদেশে হাজার হাজার আছে, আমিও কি সব কল্পনা করি। কথাগুলো নিজেকে নিজে বলে কটেজের উদ্দেশ্যে রওনা হয় নির্ঝর। বাসায় এসে নির্ঝর ভুলে গিয়েছে তার একটা নতুন লাল রঙের বউ আছে ঘরে। সে প্যাকেট থেকে চাবি বের করে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। রান্নার একটা অদ্ভুত সুন্দর ঘ্রাণ ভেসে আসে তার নাকে। সে 1 ঘন্টার কথা বলে 3 ঘন্টার পর পাশে এসেছে। রান্নার ঘ্রাণ নাকে আসতেই নির্ঝরের মনে পড়ে তার একটা বউ আছে। নির্ঝর ধীর পায়ে রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘরে গিয়ে দেখতে পায় রমণী রান্না করছে, তবে এই মুহূর্তে ঘেমে তার শরীরের জামা লেপ্টে গেছে। বাঁধা চুলের ভিতর থেকে ছোট চুলগুলো ঘাড়ে মুখে লেপ্টে আছে। কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে তাকে। নির্ঝরের মনে আপনা আপনি প্রশ্ন আসলো, আচ্ছা, বউগুলো কি বিয়ের পরে এতটাই সুন্দর হয়ে যায় যে তার ঘামে লেপ্টে থাকা শরীরটাও ভালো লাগতে শুরু করে? তরকারি নামাতে গিয়ে কারোর উপস্থিতি টের পায় ছায়া। পিছন ফিরে সুদর্শন মেজরকে দেখতে পায় ছায়া। ইউনিফর্মে তাকে আরও বেশি সুদর্শন দেখাচ্ছে। আপনি এসেছেন, ফ্রেশ হয়ে আসুন, আমি গোসল করে খাবার দিচ্ছি। কথাটা বলে ছায়া উপরে চলে আসে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে না তাকে জোর করে বিয়ে করেছে নির্ঝর। মৃদু হাসে নির্ঝর। ছায়া তখন তার বাথরুমে আছে, তাই সে জামা নিয়ে অন্য বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। গোসল করে ছায়া নতুন আরেকটা শাড়ি পরে চুলগুলো ভালো করে মুছে নিচে আসে।
তবে ছায়ার ছাড়া চুলগুলো দিয়ে টুপটুপ পানি পড়ছে। ছায়া নির্ঝরের পাশে বসে। নির্ঝর খুব মিষ্টি একটা ঘ্রাণ অনুভব করে ছায়ার থেকে। এই ঘ্রাণে মাতাল করে দিচ্ছে নির্ঝরকে। এই ঘ্রাণে পাগল হয়ে নির্ঝর মন মাতাল হয়ে যাচ্ছে। এই যে খাবেন না? কথাটা কানে আসতেই নির্ঝরের চোখ সরিয়ে ফেলে ছায়ার থেকে, কিন্তু পরক্ষণেই চিন্তা করে এটা তো তারই বউ, তাহলে সে লজ্জা কেন পাবে? অন্য কারোর দিকে তাকায়নি সে। ছায়ার হাতের রান্না খুবই স্বাদের হয়। নির্ঝর ভীষণ খুশি খাবারগুলো টেস্ট করতে পেরে। খাবার খাওয়া শেষ হলেই ছায়া টেবিল গুছিয়ে উপরে আসে। নির্ঝর ল্যাপটপে কাজ করছে কোনো। ছায়া তা দেখে ব্যালকানির পর্দা টেনে দেয়। বৃষ্টি বৃষ্টি সকাল থেকে হলেও এখন বেশ রোদ এসেছে বারান্দায়। ছায়া তাই পর্দা টেনে বিছানার উপর কোনায় শুয়ে পড়ে। হাতে ফোনটা নিয়ে ফেসবুকে ঢোকে। নির্ঝর ছায়াকে চুপচাপ দেখে নিজে জিজ্ঞাসা করে, তুমি লেখাপড়া করো তো? জি করি। এখন সেটা কন্টিনিউ করবে না? অবশ্যই। আপনি যেভাবে নিয়ে এলেন, বই খাতা আনার সুযোগ পেলাম না। আমি আনিয়ে দেবো। তুমি তোমার সাবজেক্টের নাম বলো। ফিলোসফি। আচ্ছা। নির্ঝর আবার কাজে মন দেয়। ছায়াও ফোন টিপতে থাকে। ছায়া ফোন টিপতে টিপতে কখন যে ঘুমিয়ে গেছে তা ছায়া নিজেও টের পায়নি। নির্ঝর কাজ শেষ করে খেয়াল করে ছায়া হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। নির্ঝর ছায়ার ঘুমন্ত মুখের দিকে তাকায়। সদ্য গোসল করে আসায় চুলগুলো ভিজে ছিল, তাই মায়াবতীর চুলগুলো ছেড়ে দিয়েছে। তবে এখন বাতাসে ধীরে ধীরে তা শুকাতে শুরু করেছে এবং পিছন থেকে ছোট্ট ছোট্ট চুলগুলো তার কপালে মুখে গিয়ে পড়ছে। নির্ঝর ছায়ার পিঠের পিছন থেকে বালিশটা সরিয়ে ছায়াকে শুইয়ে দেয়। ছায়ার হাত থেকে ফোনটা নিয়ে সেটা বন্ধ করতে যাবে, তখনই নির্ঝরের সামনে কিছু দৃশ্য ভেসে আসে। ছায়া ফেসবুকটা খোলাই আছে। ছায়ার সার্চ লিস্টে নির্ঝরের ফেসবুকের অ্যাকাউন্ট। নির্ঝর এবার হেসে ফেলে। তার বউ তাকে দেখছে, তাও লুকিয়ে লুকিয়ে। কি একটা অবস্থা বলো। নির্ঝর তারপর ছায়ার ফোনটা বন্ধ করে ছায়ার পাশে রাখে। তারপর নিজের কাজে মগ্ন হয়ে যায়। কিছুক্ষণ সময় পর নির্ঝরের কাজ শেষ হয়ে গেলে সে সময়ের দিকে খেয়াল করে। একেবারে সন্ধ্যার আগ মুহূর্ত এটা। নির্ঝর ব্যালকানির পর্দা সরিয়ে গ্লাসের ডোর খুলে সেখানে যায়। মৃদু বাতাসে তার ভালোই লাগছে। হঠাৎ করে কিছু মনে হলো নির্ঝরের। সন্ধ্যায় কিছু খাবারে তৈরি করলে কেমন হয়? নির্ঝর মেজর মানুষ, শরীরের দিকে তার খুবই খেয়াল। যতটা পারা যায় ততটা জিনিস বাসায় তৈরি করার শিখেছে সে। তবে আহামরি রান্না সে পারে না। বেঁচে থাকতে হলে যতটুকু খাওয়া প্রয়োজন ততটুকু পারে নির্ঝর। ফোন বের করে কাউকে ফোন করে নির্ঝর। কিছু জিনিস আনতে বলে রুমে আসে। ছায়া এখনো ঘুম। সারাদিন ঘুমায় মেয়েটা, এত ঘুম কোথায় পায়? নির্ঝর খেয়াল করে দেখতে তার মায়াবতীর চুলগুলো উড়ে উড়ে মুখে পড়ছে। নির্ঝর আলতো করে চুলগুলো সরিয়ে দেয়। মনটা ভীষণ চাইছে ওই চুলগুলো সরানো খোলা কপালে একটা চুমু দিতে, কিন্তু এই সময় বড্ড বেমানান ইচ্ছেটা নির্ঝরের কাছে। নির্ঝর ছায়ার পাশে বসে ছায়ার মুখের দিকে তাকিয়ে থাকে। কেন যে এত মায়া বুঝতে পারছি না। এমন তো আগে কখনো হয়নি। ভালোবাসলে কি এমন হয়? অদ্ভুত। এটা কি ভালোবাসা নাকি মায়া? নিজে এইসব কথা ভাবছে নির্ঝর। পুরুষ যখন কোনো নারীকে পছন্দ করে ফেলে তখন তার সব রকমের রূপময়ী মায়াবতী হয়ে যায়। পুরুষের চোখে যদি একবার কোনো নারী মায়াবতী হয়ে ওঠে তবে সেই পুরুষটা জীবনে ওই মায়ায় বাধা থাকতে বাধ্য। হয়তো এই জন্যই এখনও অনেক সংসার করছে। নির্ঝরের ভাবনার মাঝে হঠাৎ কলিং বেল বেজে ওঠে। নির্ঝর নিচে চলে যায়। তবে কলিং বেলের শব্দে ছায়ার ঘুম ভেঙে যায়। বাইরের দিকে তাকিয়ে দেখতে পায় অনেকটা সময় হয়ে গেছে। ছায়া উঠে যায়। শাড়ি ঠিক করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বেরিয়ে নির্ঝরকে রুমে না পেয়ে নিচে চলে যায়। নির্ঝর রান্নাঘরে কিছু করছে। ছায়া রান্নাঘরে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার? নির্ঝর পিছনে ফিরে ছায়াকে দেখে বলে, কিছু না। কখন উঠলে? এই তো কিছুক্ষণ আগেই। ভালো, বসো। আমি কিছু রান্না করছি, একসঙ্গে খাওয়া যাবে। ঠিক আছে। ছায়ার লিভিং রুমে
বসে টিভিটা অন করে। প্রায় 40 মিনিট পর নির্ঝর চা এবং কিছু নাস্তা নিয়ে আসে সেখানে। ছায়াকে টিভি দেখতে দেখে নির্ঝর সেদিকে তাকায়। কি অদ্ভুত, এই টিভিটা একটা বছর নির্ঝর কিনেছে, কিন্তু এই এক বছরে মাত্র 5 থেকে 6 বার টিভিটা অন করেছে নির্ঝর। তবে এবার তার টিভিটা দেখার জন্য যে একটা লাল টুকটুকে বোর্ড আছে, ভাবতেই শীতল হাওয়া বয়ে যায় ভিতর দিয়ে। নির্ঝর চা আর নাস্তাগুলো ছায়ার সামনে রাখে। ছায়া টিভিতে ডরিমন দেখছে। বিষয়টা দেখে নির্ঝর বেশ ভালো লাগলো। মেয়েটা কোথায় এখনও তার ছোটবেলায় পড়ে আছে। দেখুন, আমি সারা জীবন চাইতাম একটা ডোরেমন আমারও হোক, মুখে বলা সব স্বপ্নগুলো পূরণ করে দেয়। নির্ঝর ছায়াকে চা দেয়। ছায়া এবং নির্ঝর দুজনই তাদের সময়টায় বেশ ভালো করে কাটায়। রাতে ছায়া রান্নার খাবার গরম করে সার্ভ করে। দুজন খেয়ে যে যার দিকে শুয়ে পড়ে। ছায়া ঘুমিয়ে গেছে অনেকক্ষণ, তবে নির্ঝরের চোখে ঘুম নেই। ছেলেটা বারবার সদ্য বিবাহিত বইয়ের দিকে তাকাচ্ছে। মায়াবতীকে আরেকটু বুকে নিয়ে ঘুমাতে মন চাইছে। নির্ঝর ছায়ার হাত ধরে টান দিয়ে নিজের বুকের মাঝে নিয়ে আসে। রাত গভীর, সাথে বৃষ্টি হচ্ছে। ঠান্ডার মাঝে গরম শরীরে স্পর্শ পেয়ে ছায়াও নির্ঝরকে জড়িয়ে ধরে। ছায়ার জড়িয়ে ধরাটা নির্ঝরের কাছটাকে উস্কে দেয়। নির্ঝর আরেকটু সাহস পেয়ে মায়াবতীর ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করে দেয়। ছায়াকে নড়াচড়া করতে না দেখে নির্ঝর পরপর 4-5টা চুমু খায়, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় এভাবে লুকিয়ে লুকিয়ে ভালো না বেশে সামনাসামনি মেয়েটাকে কিছু সময় দিলে সে নিজেই কাছে আসবে। নির্ঝর চোখ বন্ধ করে নেয় আর কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। চৌধুরী বাড়িতে নোহা আর অয়ন হানিমুনে গেছে। নতুন নতুন বউকে নিয়ে ঘুরতে যাওয়া উচিত। মিসেস চৌধুরী তাই ছেলে এবং বউকে কক্সবাজারের টিকিট উপহার করে। আর একটা সুন্দর রিসর্ট বুক করে দিয়েছে আদনান আর তিন্নি। তিন্নির মেয়েকে ঘুম পাড়িয়ে আদনানের কাছে আসে। আদনান সোফায় বসে কী যেন করছে। তিন্নি আদনানের পাশে এসে বসতে আদনান ল্যাপটপটা অফ করে দেয়। কি হলো? আমার মহারাজ কি দেখছিল যে আমি আশাতে বন্ধ করে দিতে হলো? সব সময় এসব কেন ভাবো তিন্নি? এক সন্তানের মা বাবা আমরা, ভুলে যেও সেটা। আমার কাজ শেষ, তাই বন্ধ করে দিলাম। তিন্নি আদনানের ঘাড়ে মাথা রেখে বলে, ভাইদের বিয়ের বেড়ায় তোমার সাথে ভালো করে কথাও বলতে পারিনি এই কয়দিন আমি। আদনান তিন্নির হাতটা নিজের হাত থেকে সরিয়ে বলে, এখন আর নয় তিন্নি, আমি খুব ক্লান্ত। জানোই তো, আমার আজ প্রায় 200-র মতো পেশেন্ট ছিল সিরিয়ালে। তিন্নির মনটা খারাপ হয়ে যায়, তবে আদনানের বিষয়টা সে বোঝে, তাই আর কথা বাড়ায় না। তাহলে চলো ঘুমাতে যাই। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তিন্নি শুয়ে পড়ে। মেয়ে বাবুকে নিয়ে তিন্নি ঘুমিয়ে যায়। তিন্নি ঘুমানোর পর আদনান তিন্নির পাশে শুয়ে পড়ে। অন্যদিকে পিঠ করে সেও ঘুমিয়ে যায়। ভোরবেলায় রাহি হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়। তিন্নি রাহিকে ঘুমের মাঝেই কোলের মধ্যে নিয়ে আসে। কিছুক্ষণ পর রাহি ঘুমিয়ে গেলে তিন্নি পাশ ফিরে দেখে আদনান নেই বিছানায়। তিন্নি বেশ অবাক হয়, এত সকালে সে কোথায় গেল। তিন্নি রাহিকে রেখে উঠে ওয়াশরুম চেক করে, কিন্তু আদনান নেই। তিন্নি আবার নিচে আসে, নেই, আদনান নেই। তিন্নিকে আদনানকে কল করে, কিন্তু সে ফোন ধরছে না। তিন্নি হতাশ হয়ে রুমে চলে যায়। বড্ড অদ্ভুত আচরণ করছো তুমি আদনান। আগের মতো আর নেই তুমি। ধুর, সবসময় বেশি ভাবি। হয়তো কাজের অনেক প্রেশার, কিন্তু আমায় বলবেও না। তিন্নি নিজে থেকে এসব ভাবতে ভাবতে উপরে গিয়ে মেয়ের সাথে ঘুমিয়ে যায়। নিজের প্রাইভেট মেডিকেলে কেবিনে বসে আছে আদনান। আমার সব প্ল্যানে নির্ঝর পানি ফেলে দিল। মানে বিষয়টা অদ্ভুত, তাই না? নির্ঝর আমার শালাবাবু, ওই মেয়েটা আমারই হবে। দেখেন, আমি আপনাকে এত সহজে জিততে দিবই না। আদনানের ফর্সা গাল রাগে লাল হয়ে যায়। যে কেউ দেখে বুঝতে পারবে সে অসম্ভব বিরক্ত। সকালে নির্ঝরের আগে ছায়ার ঘুমটা ভাঙে। ঘুম ভেঙে নিজেকে নির্ঝরের বুকের উপর দেখে কিছুটা ভরকে যায় ছায়া। নোহা এতদিন বলতো ছায়ার শোয়া ভালো না, তবে নোহা একেবারেই ঠিক কথা বলতো। ছায়ার শোয়া মোটেই ভালো না। ছায়া ধীর গতিতে নিজেকে নির্ঝরের শক্ত হাতের মাঝ থেকে ছাড়িয়ে নেয়। তারপর নির্ঝরের বুক থেকে নিজের মাথাটা সরিয়ে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। ছায়া চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নির্ঝর চোখ খুলে তাকায়। মেয়েটা সত্যিই পাগল। আসলে নির্ঝর জেগেই ছিল, তাকে অফিসে যেতে হবে, কিন্তু জাগার পর ছায়ার ঘুমন্ত মুখটা নিজের বুকে দেখে ইচ্ছে করতে লাগলো আরও দেখতে। তার জন্যই এতক্ষণ শুয়েছিল। নির্ঝর উঠে অন্য ওয়াশরুমে চলে যায়।
ছায়া বেরিয়ে দেখে নির্ঝর রুমে নেই, তাই সে চটজলদি নিজেই চলে যায় নাস্তা বানাতে। দ্রুত নাস্তা বানিয়ে টেবিলে রাখতেই দেখে নির্ঝর ফর্মাল কাপড়ে নিচে নামছে। ছায়া তা দেখে জিজ্ঞাসা করে, অফিস নেই? আছে, অফিসেই যাব। তা ইউনিফর্ম পরবেন না? না, কাজ আছে আজকে, পেতে দেরি হবে। তুমি খেতে ঘুমিয়ে যেও। ছায়া নির্ঝরকে খাবার দেয়। নির্ঝর খাবার খেয়ে বেরিয়ে যায়। ছায়া কেন জানি না একটা অদৃশ্য শক্তি অনুভব করছে। মনের অজান্তেই মন চাইছিল লোকটা একবার ফিরে তার কপালে চুমু দিয়ে যাক। নিজের চিন্তায় নিজেই বাধা দেয় ছায়া। কিছুক্ষণ পর খাবার প্লেট গুছিয়ে উপরে চলে আসে। তার কেন জানি না আবার ঘুম পাচ্ছে, সে ঘুমিয়ে যায়। মেজর আজকে কাজের জন্য ভীষণ ব্যস্ত। একটা ছিল ডিউটি, সেই ড্রাগসগুলোর ইনফরমেশন দ্রুত কালেক্ট করে নির্ঝর ড্রাগসগুলো ঢাকা থেকে আসছিল। রাজশাহী বাংলাদেশের সীমান্তবর্তী একটা দেশ, সেখান থেকে পাচারের সুবিধা আছে। এবার ইন্ডিয়ায় গেলে এগুলো আরও সহজে নানান দেশে ছড়িয়ে পড়েছে। বিষয়গুলো খুবই ভয়ানক। এর পিছনে আছে অনেক বছর পুরনো কোনো ব্যবসায়ী, না হলে এত সূক্ষ্মভাবে কেউ কোনো কাজ করতে পারে না। কেউ আজ পর্যন্ত সন্দেহ করেনি ওদের। নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে। তার শত্রুর সংখ্যা আরও বাড়তে চলেছে, তবে এর মাঝে ছায়ার কোনো ক্ষতি হোক তার নির্ঝর এতটুকুও চায় না। রাত 10টা পর্যন্ত নির্ঝর অক্লান্ত পরিশ্রম করে। ছায়ার খোঁজ নেয়নি দিনের মধ্যে একবারও। বাসায় এসে নির্ঝর সোজা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে চলে আসে। ছায়া নিচে নেই, তবে হয়তো উপরে আছে। নির্ঝর সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। রুমে ছায়া কথা বলছে। বিষয়টা খেয়াল করে নির্ঝর ভিতরে গিয়ে দেখে ছায়া ফোনে কথা বলছে। জি ডাক্তার ভাইয়া, আমি এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, শরীরে কোনো সমস্যা নেই। ভালো কথা। ছায়া, নির্ঝরকে বলো দ্রুত এসো বেড়াতে। ছায়া কিছু বলবে তার আগেই পাশে নির্ঝরের উপস্থিতি টের পায়। আপনি কখন এলেন? মাত্র। ও, তিনি আপু ফোন করেছে, সাথে ডাক্তার ভাইয়া। নির্ঝর ফোনটা নিজের হাতে চায়। ছায়া নির্ঝরকে ফোনটা দিয়ে দেয়, তবে আদনান তখন ফোনটা তার বোনকে দিয়ে দেয়। নির্ঝর তিন্নি আর রাহির সঙ্গে কথা বলে ফোনটা কেটে দেয়। ছায়াকে ফোনটা দিয়ে নির্ঝর বাথরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে ছায়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। নির্ঝরকে দেখে ছায়া চিরুনি রেখে পিছনে ফিরে। ও, আপনি চলে এসেছেন, চলুন খাবার দিই। নির্ঝর ছায়ার কাছে এগিয়ে যায়। ছায়ার হাত ধরে বলে, চলো, খাবার আগে তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায়? চলো। ছায়াকে নিয়ে নির্ঝর ছাদে চলে আসে। সেখানে একটা দোলনা আছে, পাশে কিছু গাছ। কি সুন্দর জায়গাটা, আগে আসেনি। সারাদিন ঘুমানো ছাড়া তো তোমার কোনো কাজ করতে দেখি না আমি। ছায়া নির্ঝরের দিকে তাকায়। নির্ঝর হাসে। মেজরকে হাসলে এত সুন্দর কেন দেখায় তা ছায়ার আজও জানা নেই। নির্ঝর ছায়াকে নিয়ে দোলনায় বসে। মৃদু ঠান্ডা বাতাসে ছায়া লম্বা চুলগুলো উড়ছে, বেশ ভালোই লাগছে। নির্ঝর সামনে তাকিয়ে থেকেই ছায়াকে জিজ্ঞাসা করে, আদনানের সঙ্গে তোমাদের কিভাবে সম্পর্ক? সম্পর্ক? কিসের সম্পর্ক? না মানে সম্পর্ক যে একটা আছে, না হলে অয়নের বিয়ের প্রস্তাব আদনান তোমার বাবাকে দিত না। এমা, আপনি তো কিছুই জানেন না। আপু তো ভাইয়াকে ভালোবাসতো অনেক দিন থেকে। মানে? আদনান ভাই হলো আমার ডক্টর। আমি ছোট থেকেই একা থাকা কিংবা অন্ধকার ভীষণ ভয় পেতাম। মানুষের ভিড় আমার সহ্য হতো না, প্যানিক অ্যাটাক করতাম। সময় যত যাচ্ছিল আমি তত অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আমি তখন ক্লাস 8-এর শেষের দিকে পা দিয়েছি। আমার তখন আরও বেশি সমস্যা হতে লাগলো। বারবার প্যানিক অ্যাটাক করছিলাম। ছোট থেকেই বাবার নানান ডক্টর দেখিয়েছে, কিন্তু কিছুতেই কাজ হয়নি। বাবা এক পর্যায়ে রাতের পর রাত আমার মাথার কাছে বসে কাঁদতেন, নিরুপায় হয়ে পড়েন। এরপর নোহা আপু ডক্টর আদনানের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে বাবাকে বলে, উনি সব থেকে বড় সাইকোলজিস্ট, উনি অনেক ভালো চিকিৎসা দেয়। তবে আমাদের বাসা থেকে ঢাকায় যেতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। বাবা বললেন শেষ চেষ্টা করে দেখি। প্রথম যখন আদনান ভাইয়ের মেডিকেলে যাই, অনেক মানুষ ছিল। আমি সেটা দেখে আবার প্যানিক করতে থাকি। আমার সিরিয়াল ছিল একেবারে শেষে, কিন্তু আমার অবস্থা দেখে ডক্টর আমাকে প্রথম দেখে এবং প্রথম দিন উনি আমাকে কনসাল্ট করে ফেলে। সেভাবে বাবা আমাকে প্রায় 5 বছর ধরে ওনার কাছে নিয়ে যায়। তবে বাবাকে ছাড়া আমি জীবনে কোথাও যাইনি। আদনান ডক্টর সম্পর্কে আমি বা আমার বাড়ির কেউই জানতো না, অর্থাৎ আপনাদের পরিবার সম্পর্কে কিছুই জানতাম না। সেবার অয়ন ভাইয়া মেডিকেলে এসেছিল ডক্টর ভাইয়ার সঙ্গে দেখা করতে। বাবা বাইরে গিয়েছিল পানি আনতে।
আমি আর নোহা আপু ছিলাম বসা। সেখান থেকেই অয়ন ভাইয়া এবং নোহা আপুর পরিচয় হয়। ডক্টর ভাইয়ার পরিবার সম্পর্কে আমরা জানতে পারি এবং অয়ন ভাইয়া কিছুটা জোর করেই ডক্টর ভাইয়াকে দিয়ে বাসায় প্রস্তাব পাঠায়। জোর করে মানে? জানি না ডক্টর ভাইয়া কেন জানি না চাইছিল না অয়ন ভাইয়া আর নোহা আপুর বিয়েটা হোক। এটা বাসার অন্য কেউ জানতো না? আসলে বলতে বলতে সব বলে দিলাম। এটা না আমার নিজের মন্তব্য, আমার অনুভব হতো এটা। নির্ঝর ছায়ার মায়াবী নির্মল চেহারাখানার দিকে তাকিয়ে থাকে। তার কাছে কোথাও মনে হয় না ছায়া কিছু করতে পারে। ভীষণ বিশ্বাস করতে মন চাইছে ছায়াকে, কিন্তু আদনান যে তার বোনের স্বামী। নির্ঝরের তখন মাথায় আসে তৌফিক হাসানও একবার বলেছিলেন যে আদনানের পরিবার সম্পর্কে তিনিও তো কিছু জানতেন না। যেদিন তারা পাকা দিন দিতে এলো ওই দিনই বলেছে। তারা দুজনেই কিছুক্ষণ নীরবতা থাকে। আচ্ছা আপনি খাবেন না? হ্যাঁ খাবো, চলো। নির্ঝর ছায়াকে নিয়ে নিচে নামে। সিঁড়ি দিয়ে নামতে নামতে ছায়া চিন্তা করে, এই লোকটা আমার স্বপ্নের মানুষ। কত বছর ধরে একে নিয়ে স্বপ্ন দেখি আমি। সেই আমার স্বপ্ন পূরণ যে হলো, কিন্তু এমনভাবে হলো ভালো লাগে না। তোর একটু স্বাভাবিক কেন নয় সব? চিন্তা করতে করতে দুজনেই নিচে চলে আসে।